দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে অভিবাসন, ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো রয়েছে বা যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো নিয়ে নানা ধরনের বিশ্লেষণমূলক এবং সমাধানমূলক প্রোগ্রাম করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আজ আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত অভিবাসন নিয়ে, কারণ অভিবাসনের প্রতিনিয়তই নতুন নতুন নিয়ম বদলাচ্ছে, নতুন নতুন জিনিস যুক্ত হচ্ছে, কোর্টের রুল হচ্ছে, কোর্ট আবার সেই রুল উইথহোল্ড করছে, নানা ধরনের মারপ্যাচ রয়েছে সেই অভিবাসন নিয়ে, এবং যারা অভিবাসন প্রত্যাশী তাদের আসলে বেশ চিন্তায় দিন কাটছে। আর আমাদের চেষ্টা থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে। আজ আমরা আমাদের অনুষ্ঠানটা যেই জিনিসটি নিয়ে সাজিয়েছি সেটি হচ্ছে, এখানে অনেকেই আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসেন, কিন্তু স্টুডেন্ট ভিসা আসার পরে তাদের কিছু কাজ রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিনভাবে ফলো করা হচ্ছে ইউএসসিআইএস থেকে। যেমন আপনি স্টুডেন্টশিপ শেষ করার পরে যে কাজের অনুমতি পাওয়া, ওপিটি, সিপিটি সহ নানা কিছু, সেটিতে অনেক রকমের এখন যাচাই বাছাই হচ্ছে। এছাড়া H1B থেকে শুরু করে বা আপনি যে পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাডজাস্টমেন্ট, সেটিতেও স্টুডেন্টদের জন্য নতুন কিছু রয়েছে। সেইগুলো কিভাবে একজন স্টুডেন্ট আমেরিকাতে আসার পরে তার পড়াশোনা শেষ করে তার যে স্বপ্ন সেটি পূরণ করতে পারবেন কোনো প্রকারের ঝঞ্ঝাট ছাড়া, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের এই টেলিভিশন স্ক্রিনে দিয়ে যে নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আমাদের সঙ্গে আলোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন এই কমিউনিটির সবচেয়ে প্রিয় মুখ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল। মজুমদার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আপনাকেও। মজুমদার ভাই, আপনি নিশ্চয়ই খেলার মধ্যে খেলা শেষ করেছেন, খেলা দেখে আসছেন, যদি বা আমাদের একটু কারিগরি ত্রুটি ছিল, যাই হোক। যেটা প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি তো নিয়মিতই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমিগ্রেশন নিয়ে নানা ধরনের আপডেট দিচ্ছেন, তারপরেও আমাদের দর্শকদের জন্য আমি একটু শুরুতে যেটি জানতে চাই সেটি হচ্ছে, এখন যে অবস্থা রয়েছে ইমিগ্রেশনের, অভিবাসনের, সেক্ষেত্রে আমরা যেহেতু ছাত্রদের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছি বা অন্যান্য আমরা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট নিয়েও কথা বলবো, পারিবারিক ভিসা নিয়েও কথা বলবো, রাজনৈতিক আশ্রয় সহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। শুরুতে একটু যদি স্টুডেন্টদের ব্যাপারে বলতেন, যে এখন স্টুডেন্টরা একটু আতঙ্কে রয়েছে, বা স্টুডেন্ট ভিসা পাওয়া থেকে শুরু করে তার পড়াশোনা কন্টিনিউ করা, তারপরে কাজের অনুমতি পাওয়া এবং যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটিতে আসলে স্টুডেন্টদের জন্য নতুন কোনো নিয়ম আসছে কিনা, বা তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করছে। থ্যাংক ইউ ভাইজান। আজকে এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্টুডেন্টরা অনেক আশা ভরসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসে, স্টাডি করবে, এখানে সম্ভবত একটা ভালো একটা জব পাবে, এখানে অ্যাডজাস্ট করবে, অথবা গ্রিন কার্ড পাবে, অথবা অনেকে লেখাপড়া শেষে ফেরত যাবে। অনেকজন অনেক আশায় থেকে থাকে। সেই আশার বাণী নিয়ে আমরা এখনো সে প্রত্যাশায় থাকি যে ছেলেগুলো ভালো করুক। তো আপডেটটা আমি এভাবে দিই, ইউএসএমপিসি ঢাকা ভিসা বুলেটিনে দেখবেন স্টুডেন্ট ভিসা এখনও দিচ্ছে, তবে কিছুটা প্রিকশন নিয়ে দেওয়া হচ্ছে, ইটস ভেরি লিমিটেড। আবার এদিকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আজকে বিশেষভাবে আমি বলতে চাই, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে বিধিনিষেধ মে 21 যে মেমো, সেই মেমোতে যে বিধিনিষেধ বা রিস্ট্রিকশন জারি করা হচ্ছে, সেটার আলোকে যদি বলি, যারা স্টুডেন্ট ভিসা আছেন, লেখাপড়া শেষ করছেন, অথবা স্টুডেন্ট ভিসা এখনো চালু আছে, তারা যদি মেরিট বেস কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেন, সেটা এখনো ডুয়েবল, এখনো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি কোনো প্রকার ভায়োলেশন না করে থাকেন। যেমন ধরুন, অনেকে স্টুডেন্ট ভিসা আসছেন, আসার পরে স্কুলেও যান নাই, এনরোলমেন্টও হন নাই, অথবা এনরোল হয়েছেন, এক সেমিস্টার পড়াশোনা করি, সেখানে আর পয়সা দেন নাই, এখানে থেকে গিয়েছেন, দ্যাটস ভায়োলেশন। এই সব ভায়োলেশন যারা করছে, এই ভায়োলেশনকে ইতিপূর্বে সদর দৃষ্টিতে দেখা হইতো এবং অ্যাডজাস্টমেন্ট স্টিল সম্ভব হইতো, বাট এই ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে সেটাই কিছুটা কোয়াকুই করা হয়েছে। সেখানে আপনাকে প্রমাণ করতে হবে ওয়াই আপনি ভায়োলেশন করা সত্ত্বেও আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে। আপনাকে গ্রিন কার্ড দিলে যুক্তরাষ্ট্র কীভাবে লাভবান হবে এবং কি ডিট্রিমেন্টাল এফেক্ট পড়বে আপনার উপরে, আপনার স্পাউজের উপরে, ফ্যামিলির উপরে, সমাজ সভ্যতার উপরে, যদি আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট না দিয়ে কনসুলার প্রসেসিং করতে বলা হয়। সো আগের বিধিনিষেধের সাথে সাথে আগের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল, এটার সাথে অ্যাডেড ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ভ্যালুয়েবল মানুষ, আপনার অ্যাফার্মেটিভ অনেক ভলান্টিয়ার ওয়ার্ক আছে, বা অনেক অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, ডিপ্লোমা আছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য
সুফল বয়ে নিয়ে আসবে। অ্যান্ড অলসো আপনাকে যদি এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া না হয় তাহলে আপনার স্পাউস, আপনার স্বামী বা স্ত্রীর জন্য বা আপনার জন্য অপূরণীয় ক্ষতি হবে, এতটুকু আপনাকে প্রমাণ করতে হবে। কারণ বর্তমান প্রসেসে তারা ডিসক্রিপশনের উপরে বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ ইমিগ্রেশন অফিসার যদি মনে করে আপনি একজন ভ্যালুয়েবল মানুষ এবং আপনাকে গ্রিন কার্ড দেওয়া যুক্তরাষ্ট্রের প্রয়োজনে এবং আপনার প্রয়োজনে দেওয়া অত্যাবশ্যক, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিবে। তবে যারা এখনো আসছেন যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা আসছেন, তাদের প্রতি আমাদের অ্যাডভাইস হবে আপনি যদি যেই ক্যাটাগরিতে আসছেন, যেই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে আসছেন, সেই ইউনিভার্সিটিতে আপনাকে মাস্ট ভর্তি হইতে হবে, টিউশন ফি দিতে হবে, কমপ্লায়েন্স করতে হবে যেন সেফ আপনার স্ট্যাটাস ডিনাই না হয়। ইতিপূর্বে দেখা গেছে অনেকে এক স্টেটে স্টুডেন্ট হিসাবে আসছেন, সেখানে না গিয়া অন্য স্টেটে থাকছেন, কাজকর্ম করছেন, বিশেষ স্ট্যাটাস লস হওয়ার পরে বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করছেন। ওই সুবিধাটা বর্তমানে নাই বললেই চলে। সুতরাং স্টুডেন্ট ভিসায় যারা বর্তমানে আছেন তাদেরও যদি আপনার ভিসা স্ট্যাটাস মেনটেন করেন, লেখাপড়া শেষ করেন, ওপিটি করতে পারেন, ওপিটি শেষে যারা অনেক ভালো করছেন তারা সেখানে NIW EB2 NIW সে দেওয়া করতে পারেন। যদি NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার মাধ্যমে এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস না হয়, কারণ এখানে আপনার তো স্ট্যাটাস মেনটেন করে থাকতে হবে, সেক্ষেত্রে আরেকটা ডিগ্রি বা আরেকটা ডিপ্লোমা, আরেকটা MBA করার যদি করতে পারেন, স্ট্যাটাস মেনটেন করতে পারেন, এখানে সম্ভাবনা আছে NIW। অথবা NIW ফাইল করে আপনি বাংলাদেশে গিয়ে সেক্ষেত্রে কনসুলার প্রসেসিং হয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং হতাশা হবেন না, বর্তমান আইন নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে কমপ্লায়েন্সের মাধ্যমে যাতে স্টুডেন্টরা এখানে ভালো করতে পারবে, সেটাই আজকের প্রত্যাশা। ব্যাক টু ইউ দাদা। আরেকটা জিনিস মজুমদার ভাই, যেটি হচ্ছে আমরা এই লাস্ট একটা মেমোরান্ডামে দেখলাম যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে স্পেসিফিক উল্লেখ করা আছে যারা স্টুডেন্ট হয়ে এখানে ম্যারেজ বেসড বা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবে তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। এটা আসলে কতটা সত্য এবং এটা কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না অনেকের জন্য এটা প্রযোজ্য হবে? ফার্স্ট অফ অল যে কথাটা বলছেন যে বাংলাদেশে গিয়ে বা দেশে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কনসুলার প্রসেসিং করতে হবে, এরকম কোনো কথা বলা হয় নাই। দে মে, যারা এখানে অ্যাডজাস্টেবল না, দে ক্যান গো ব্যাক অ্যান্ড কাম ব্যাক। বাট আমরা স্ট্রংলি অ্যাডভাইস করব যে আপনার এখানে ভালো এভিডেন্স নিয়ে, ভালো এক্সপ্লানেশন নিয়ে, ভালো এফিডেভিট নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করাই হবে নাম্বার ওয়ান প্রায়োরিটি। যখনই চলে যাবেন, ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে এখন ভিসা ফজ আছে, এরপর আবার 3 বছর অপেক্ষা করবেন। আপনি যদি এখন যদি মেরিড হয়ে থাকেন, রিয়েল মেরিড যদি হয়ে থাকে, সে ফ্যামিলি সেপারেশনটা অনেক কষ্টকর, অনেক দুঃখের, অনেক বিষাদের হবে। তো সুতরাং স্টিল ডুয়েবল। গত সপ্তাহেও আমাদের স্টুডেন্ট ভিসা আসছে, স্টুডেন্ট ভিসা থেকে এখানে বিয়ে করছে, এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রুভ হয়েছে উইদাউট নট মাচ হ্যাসেল। সো যেভাবে যারা নীতিমালা কঠোর কথা বলা হয়েছে, সেখানে অত কঠোর না। বিষয়টা শুধু ইতিপূর্বে যত ইজি ছিল তার থেকে কিছু কড়াকড়ি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে সেটাকে ওভারলুক করতো। এখন যদি আপনার কোনো ক্রাইম থেকে থাকে, সেটা ডিসপোজিশন থাকা সত্ত্বেও এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। বাট দে উইল সি দি টোটালিটি অফ দি সার্কামস্টেন্সেস অ্যাগেইন। এখনও অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল। বাংলাদেশে গিয়ে বা অন্য দেশে গিয়ে কনসুলার প্রসেসিং হয়ে আসতে হবে, এটা হবে সেকেন্ড অপশন। বাট ফার্স্ট অপশন স্টিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল, স্টিল ডুয়েবল। আচ্ছা, কিন্তু সেটি তো স্টুডেন্টদের ক্ষেত্রে বললেন আপনি। আর একটা বড় আলোচনার বিষয়, সেটি মানে আমার এখানকার কমিউনিটির মধ্যে, সেটি হচ্ছে ম্যারেজ বেসড গ্রিন কার্ডের ক্ষেত্রে অনেকেই বলছেন যে মানে আগে ম্যারেজ বেসড গ্রিন কার্ডে যেমনটা ডকুমেন্টেশন থেকে শুরু করে অন্যান্য জিনিস যতটা সহজ ছিল বা তারা প্রমাণ করাটা যত, এখন নাকি সেটি অনেক বেশি পরিমাণে কঠিন হচ্ছে। বা আরেকটা এটা হচ্ছে একটা মানে দুঃখজনক দিক। আবার সুখের দিক হচ্ছে আমরা যতটুকু শুনছি যে ম্যারেজ বেসড গ্রিন কার্ড খুব দ্রুত সময়ে সমাধান হচ্ছে। এটা যদি একটু বলতেন ম্যারেজ বেসড গ্রিন কার্ডের ব্যাপারটা নিয়ে। শিওর, আপনি যেটা বলছেন কুড়ি কিছুটা বেশি হচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে বলছি। যেমন ধরুন স্ট্রোক হিয়ারিং আগে করা হতো না। আগে শুধুমাত্র যে সমস্ত বিবাহকে সন্দেহ, বোনাফাইড ম্যারেজ নাই বলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মনে করতো, সেক্ষেত্রে অন্য একটা ডেট দিয়া দুই পক্ষকে দুই জায়গায় বসিয়ে ভিন্ন ভিন্নভাবে টেস্ট করা হতো আসলে বিয়েটা রিয়েল ম্যারেজ কিনা। বর্তমানে এটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তারা স্বামী বা স্ত্রী দুজনকে 10 কোশ্চেন, সেম কোশ্চেন স্বামীকেও জিজ্ঞাসা করছে, সেম কোশ্চেন স্ত্রীকেও জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন ধরুন আপনার বেডরুমে কয়টা
উইন্ডো আছে, আপনার ফাদার ইন ল মাদার ইন ল এর নাম কি, আপনার হাজব্যান্ডের কোথায় কাজ করে, হাজব্যান্ডের স্যালারি কত, এবং হাজব্যান্ড কখন বাসায় আসে, হাজব্যান্ডের প্রিয় খাওয়া কি, এই ধরনের এই কোশ্চেন, সেম কোশ্চেনগুলা আপনার একজনকে ডাকিয়া করবে, এটা উত্তর নেবে এবং অন্যজনকে সিমিলার কোশ্চেন জিজ্ঞাসা করবে, বাট আনসার হ্যাজ টু বি সেম। যদি অসঙ্গতিপূর্ণ দেখে তখন তারা মনে করে যে বিবাহটা রিয়েল না, তারা দুই জায়গা থেকে শুধুমাত্র কথাবার্তা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ বলে মনে করবে। অন্যান্য জিনিস যেমন ধরুন ইতিপূর্বে কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেলেন, একটা লিস্ট নিয়ে গেলেন, ইউটিলিটি বিল নিয়ে গেলেন, এটা এনাফ ছিল। বর্তমানে তারা খতিয়ে দেখছে যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন আছে কিনা, ট্রানজাকশন মিন দুজনের স্যালারি সেখানে জমা হচ্ছে কিনা, সেখান থেকে ঘর ভাড়া দিচ্ছেন কিনা, সেখান থেকে ইউটিলিটি বিল দিচ্ছেন কিনা, সেখান থেকে কোনো কার ইন্স্যুরেন্সের পেমেন্ট করছেন কিনা, কার ইন্স্যুরেন্স থাকলে দুজনের ইন্স্যুরেন্সে দুজনের নাম আছে কিনা, আপনি যে চাকরি করেন সে চাকরিতে 401k প্ল্যান থাকলে সেই প্ল্যানে আপনার ওয়াইফের নাম অন্তর্ভুক্তি আছে কিনা। দে আর ডিগ ইনটু মেনি থিং। যেমন অ্যাগেন তারা জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইউর হাজব্যান্ড সুপারভাইজার নেম। ইউজুয়ালি যখন আমরা ম্যারাথনে অফিসে কাজ করতাম, মানে ডেলি বেসিস আমাদের ওয়াইফেরা কল দিত, কল দিলে সেক্রেটারি পিক আপ করতো, সেক্রেটারি পিক আপ করলে আমাদেরকে দিত, আমরা অবশ্য কথাস্থলে বলতাম ও আমার সুপারভাইজার আছে, এখন সুপারভাইজার ইজ ভেরি টাফ, আই হ্যাভ টু কল ইউ ব্যাক। এই যে কথা প্রাসঙ্গিক আসে, কারণ সুপারভাইজারের বিষয়টা ঘরে আলোচনা হয় যে সুপারভাইজার ইজ ভেরি টাফ, দেরিতে গেলে রাইড অফ করে। এই যে কতগুলো প্রাসঙ্গিক, যেমন ধরুন দুইজন, একজন রিয়েল এস্টেটে কাজ করেন, আরেকজন গৃহবধূ, এবং কার রোল কি ফ্যামিলিতে, এটা যারা রিয়েলি থাকে একসাথে ওয়াইফ হাজবেন্ড, তারা উইদিন উইক অর টু তারা জানে, একজন সম্পর্কে প্রচুর জানে। আর যদি যেটা ফাতানো বিয়ে হয়, সেক্ষেত্রে যেমন একজন বাঙালি আরেকজন হিসপানিক, তার মাদার ইন লর নাম জানে না, আগে দুইটা বিয়ে করছে, তার বিয়ে যদি করে থাকে সেটার উল্লেখ করা আছে, ওদের সম্পর্কে জানে না। যদি রিয়েল বিয়ে হয়, মানুষ কিন্তু এগুলো ডিগ ইনটু করে, কাকে বিয়ে করলো, কোথায় বিয়ে করলো, ওর নাম কি ছিল, এগুলো আলোচনা হয়ে থাকে। তো সাধারণত দে আর ডিগ ইনটু ইট অ্যান্ড ইট ইজ ডুয়েবল। যদি সঠিক প্রিপারেশন থাকে, সঠিক এক্সিবিট থাকে, সঠিকভাবে যেমন মেমোরেন্ডামে যা বলা হয়েছে সেটাকে মাথায় রেখে যদি আপনার ফাইলিং সিস্টেমটা ভালো হয়, ফাইলিংয়ের পর যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর আগে দরজা বন্ধ করে আপনাকে লাইভ একদম এই রকমের ট্রায়াল দিতে হবে যে ইন্টারভিউ কিভাবে শুরু হবে, কিভাবে কন্ট্যাক্ট হবে, কিভাবে শেষ হবে ইত্যাদি যদি বলা হয়। এবং অনলাইনে আপনি দেখবেন 100 কোশ্চেন এন্ড আনসার থাকে, হোয়াট টু এক্সপেক্ট এই ম্যারেজ ইন্টারভিউতে কী প্রত্যাশা করতে পারেন আপনি, ইত্যাদি বিষয়ে তারা ডিগ ইনটু করে। একসময় দেখা গেল একজন, আপনি বিয়ে করছেন একজনকে, সে কথা বলে হিসপানিকে, আপনি বলেন বাংলায়, কারো কথা কেউ বুঝেন না। ইজ আনবিলিভেবল। কীভাবে আপনি স্বামী স্ত্রী হইলেন, কীভাবে প্রেম ভালোবাসা আপনার সৃষ্টি হলো, একজন কথাই বুঝেন না। দ্যাট উইল কাস্ট এ ডাউট। সো ইতিপূর্বে কিন্তু ওইটা ওইরকম ছিল না। এটা লাইক আমরা ধরিয়ে নিতাম, বিয়ে করছে তো কার্ড হবে, 90% টাইম বিয়ে হইতো মোটামুটি, যারা যদি কিছু কাগজপত্র নিয়ে যায়, উপস্থিত হয়, ভালোবাসার নিজস্ব কিছু ছবি, পিকচার, ভিডিও ইত্যাদি থেকে থাকে, দ্যাটস ফাইন। বাট বর্তমানে এটা রিয়েল টাইম, তারা ডিসক্রিপশনারি মেথড অ্যাপ্লাই করছে এবং উপরের নির্দেশনা, হোয়াইট হাউস নির্দেশনা বলেন, USCIS এর নির্দেশনা বলেন, সেই নির্দেশনা মোতাবেক তারা অ্যাডজুডিকেশন অফিসাররা যাচাই করে দেখছে, খতিয়ে দেখছে বিয়েটা রিয়েল কিনা, বোনাফাইড কিনা, এবং অ্যাট দি সেম টাইম যাকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে সেই লোকটা কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা, কোনো প্রকার ভায়োলেশন করেছে কিনা, মারওয়ানা ইউজ করেছে কিনা, সেটার পরিমাণ কী ছিল, সেটা ডিসপোজিশন রেকর্ড আছে কিনা, ভেরি কেয়ারফুলি দেখবে। ওই যে এই লোকটাকে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দিলে যুক্তরাষ্ট্রের লাভ হবে কিনা, এবং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে থাকাকালীন এই লোকটা কোনো প্রকার যুক্তরাষ্ট্র বিরোধী কোনো প্রকার আন্দোলন সংগ্রাম বা কোনো কিছুতে জড়িত আছে কিনা ইত্যাদি AI টুলসের মাধ্যমে তারা খতিয়ে দেখবেন। ইতিপূর্বে দেখা গেছে একজন ফেলোনি ক্রাইম করছে, সে ফেলোনি ক্রাইম সে গোপন রাখছিল, ইমিগ্রেশনও সেটা পায় নাই, সেই লোককে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, সে সিটিজেন হয়েছে। বর্তমানে তাও সিটিজেনশিপ রিভোকেশন করা হচ্ছে যে তুমি গোপন রেখেছিল একটা ম্যাটেরিয়াল ইনফরমেশন, ওই ইনফরমেশন যদি ডিসক্লোজ করতে তোমাকে গ্রিন কার্ড দেওয়াই হইতো না। দেওয়ার যদি দেওয়া হয়েছিল ভুলবশত, উই টেক এওয়ে। ইমিগ্রেশনের বাইরে প্রত্যেকটি ফর্মে লেখা থাকে যদি USCIS ভুলবশত কাউকে কোনো বেনিফিট বা গ্রিন কার্ড দিয়ে থাকে, ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, দে ক্যান টেক ইট ব্যাক। সো এটা যদিও কলমে লেখা ছিল, তেমন ভিন্ডিকেট করতো না, USCIS এর এত ফান্ড ছিল না এই ধরনের কাজ করার জন্য। বর্তমানে আপনারা জানেনই
মিলিয়ন্স অফ ডলার তাদেরকে দেওয়া হয়েছে এই ধরনের গ্রিন কার্ড রিভোকেশন করার জন্য, সিটিজেনশিপ রিভোকেশন করার জন্য, এডুকেশনকে খতিয়ে দেখে যারা যারা রিয়েলি গ্রিন কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। সুতরাং এভরিথিং ইজ মুভিং অন, এভরিথিং ইজ হ্যাপেনিং, বাট এটা ইজি ওয়ে না হয়ে কিছুটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে সেটাই। এবং এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত বর্তমান প্রশাসন আছে এবং নেক্সট ইলেকশন না হওয়া পর্যন্ত, অথবা ইলেকশনের কাছাকাছি যখন আসবে, যখন সরকার একটা ল্যাম্প ড্যাক হয়ে যাবে, সেক্ষেত্রে পরিস্থিতি উন্নত হবে, পরিস্থিতি ভালো হবে। সে ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত যে এই সিচুয়েশন, যে কোনো একটা খারাপ পরিস্থিতি যখন থাকে সেটা যেন স্থায়ী হয় না, অনেক ভালো পরিস্থিতি সবসময় ওইরকম থাকে না। তারপর আশান্বিত থাকতে হবে, অ্যান্ড লাইফ গোজ অন। না, আপনারা তো নিয়মিতই আমাদের অনুষ্ঠানগুলোতে এসে এই আশার বাণীগুলো বলছেন এবং সতর্ক করার চেষ্টা করছেন যারা ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে, যে যারা এখন আপনি যেমনটা বললেন যে ডকুমেন্টেশনের ব্যাপারটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে এই যে আপনি ম্যারেজ বেসডের ক্ষেত্রে যেটি বললেন যে ব্যক্তিগত জীবনটা এখন বেশি গুরুত্বপূর্ণ আপনার কাগজপত্রের প্রমাণের চেয়ে, আপনি একসাথে থাকলে যেটি হয় আর কি। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের একজন মোহাম্মদ তুহিন নামে একজন আমাদেরকে ফেসবুকে বেশ কয়েকবার প্রশ্ন করছেন যে পারিবারিক ভিসা পজ নিয়ে কিছু বলেন, সেটির কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? আনফরচুনেটলি নো। ফজ ব্যাপার আমি আশা করি নভেম্বরের মধ্যে ফজ উঠবে, বা সেটা কোনো অফিসিয়াল কিছু না, কারণ এটা ফজ থাকবে না, ফজভাবে রাখতে পারবে না, ফজ থাকবে না। তবে অ্যাজ অফ নাও আমরা সঠিক বলতে পারবো না কখন ফজ উইথড্র হবে। বাট সবার প্রতি অনুরোধ হবে, যাদের ইন্টারভিউ থাকার কথা ইন্টারভিউ দিবেন, যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলো দিবেন, কাগজপত্র দিবেন, ফি দিবেন। লেটস কন্টিনিউ দি প্রসেস অ্যান্ড ইট উইল হ্যাপেন। We don't know when, but it will happen very soon by November. আমি গ্যাস করবো, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আচ্ছা, কিন্তু এতে তো করে অনেকে আবার ব্যাকলগের মধ্যে পড়ে যাচ্ছেন। এমনিতেই কোভিডের কারণে অনেকে ব্যাকলগ ছিল, বিশেষ করে পারিবারিক ভিসার ক্ষেত্রে ভাই বোনের যাদের ভিসার পাওয়ার কথা ছিল, এখন এর কারণে কি আরো বেশি ব্যাকলগ তৈরি হবে? ব্যাকলগ তো কোভিডের ফলে, গভর্নমেন্ট শাটডাউনের ফলে, গভর্নমেন্ট প্রসেসিং ডিলের কারণে অনেক হয়েছে। সেক্ষেত্রে একটু বলে রাখি, অনেকে যারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি আছে, যেমন ভাই বোনদের ছেলে মেয়েরা, এদের অনেকের 21 বছরের বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কাপসা পিটিশন, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন এর অ্যাক্টের আওতায় কাপসা পিটিশন দিয়ে দেখতে পারেন। যাদের ডকুমেন্টারি বিশেষ করে যারা ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছেন বা ভিসা ফি দিয়েছেন, এদের এই যেন প্রিজার্ভ করা হয় সে ব্যাপারে সচেতন হতে হবে। বাট আনফর্চুনেটলি ইয়েস, ব্যাকলগ ইজ ক্রিয়েটিং, এবং সেই ব্যাকলগ খুলবে এবং সবার ভিসা পাবে, সেটা প্রত্যাশা থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি প্রসেসিং করে যেতে হবে। আপনি কন্টিনিউয়াসলি প্রসেসিং এর কথা বলছেন, কিন্তু আসলে মানুষের তো স্বপ্ন থাকে। অনেকেই, বিশেষ করে যারা একেবারে 11th আওয়ারে ছিল, মানে এই 2-1 বছর 6 মাসের মধ্যে যাদের সুযোগ ছিল, তারা আসলে খুব হতাশা এরই মধ্যে আছে। তারপরও আপনি যেমনটি বলছেন যে আশাহত হবার কোনো কারণ নেই, কখনো না কখনো স্বপ্ন পূরণ হবে। আমাদের কবির আহমেদ নামে একজন জানতে চেয়েছেন, ওনার এক আত্মীয় প্রায় 3 বছর আগে সীমান্ত পার হয়ে আমেরিকা এসেছেন, তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, নিয়মিত ট্যাক্স ফাইল করেন এবং উনি একজন ইউএস সিটিজেনকে বিয়ে করতে চায়। মনে হয় বিয়ে ঠিক হয়েছে। যদি এর কারণে তাকে ডিপোর্ট করা, তাহলে কি ইউএস সিটিজেন স্পাউস ভবিষ্যতের জন্য আবেদন করতে পারবে বা আইনগতভাবে কোনো ঝামেলা হবে কিনা? এতে কি কোনো ইমিগ্রেশন বা ওয়েভার বা অন্য কোনো আইনি জটিলতা থাকতে পারে কিনা? আর ডিপোর্ট হলে তার ব্যাংকের টাকা ও ভাড়ার টাকা বা জিনিসপত্র কিভাবে ফেরত পাবেন? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা বর্ডার ক্রস করে আসছেন তাদের I-94 অর্থাৎ ফেরো বা I-94 না থাকার কারণে তারা যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য কোয়ালিফাইড না। তবে যেহেতু উনি ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, উনি I-130 ফাইল করতে পারেন। I-130 যখন ফাইল করবে সেটা অ্যাপ্রুভ হবে, কারণ বিয়ে তো ওনার ঠিক আছে, বিয়ে করছেন, তখন I-130 অ্যাপ্রুভ হয়। ভিসা ফি দিয়ে এটা কনসুলার প্রসেসিংয়ে নিয়ে যেতে হবে এবং I-130 অ্যাপ্লাই করার সময় ওখানে মার্ক করতে হবে রিকোয়েস্টিং ফর কনসুলার প্রসেসিং। যখন ভিসা ফি দিবে, এরপর 601A ওয়েভার ফাইল করতে হবে। 601A যখন ফাইল করবে, এটা যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ইন্টারভিউ ডেট পাবেন ঢাকাতে। ওই সময় ঢাকায় গিয়ে ইন্টারভিউ দিয়ে আপনি এখানে আসতে পারবেন। এবং আমরা প্র্যাকটিক্যালি আমাদের অনেক ক্লায়েন্ট, ম্যানাডন থেকে এই অফিস পর্যন্ত অনেক ক্লায়েন্ট এরকম গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এখানে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। আবার প্রসেসটা বলি, I-130 ফাইল করতে হবে, এটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর ভিসা ফি দিবে, ভিসা ফি দেওয়ার পরে ওই রিসিট সহ 601A ফাইল করবে। 601A ওয়েভার যখন
আনলফুল এন্ট্রি আনলফুল প্রেজেন্ট ওয়েবারটা যখন অ্যাপ্রুভ হবে সেক্ষেত্রে ইউএস কনসুলেট থেকে ওনাকে ইন্টারভিউ ডেট দেবে এবং ইন্টারভিউ ডেট মোতাবেক গেলে বাংলাদেশ থেকে মোটামুটি উনি 2 মাসের মধ্যে আবার ফিরে আসতে পারবে। দ্যাটস ভেরি গুড থিং, বাট এটা ভেরি কেয়ারফুলি করতে হবে। কোভিডের আগে বিগত 10-15 বছর মধ্যে প্রচুর লোক এভাবে এই প্রসেসের মাধ্যমে আসছে। প্রেসিডেন্ট ওবামা এই 601A পদ্ধতিটা ইন্ট্রোডিউস করেছিলেন, কারণ যাদের অ্যাডজাস্টমেন্ট এখানে হবে না তারা স্বদেশে গিয়ে আবার গ্রিন কার্ড দিয়ে ফিরে আসবে। তবে 601A যখন অ্যাপ্রুভ হবে এটা অলমোস্ট গ্যারান্টি সে গিয়ে আসতে পারবে। এই প্রসেসে ওনার জন্য, ওনার কোশ্চেনের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। মজুমদার ভাই, আমাদের আরো কিছু দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আসি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি লং আইল্যান্ড থেকে আলম বলছেন। হ্যাঁ বলুন আলম ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমি 1915 সালে আমার 2 ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছি, একটা রিসিভ লেটার পাইছি, কিন্তু এখনো কোনো আমার অ্যাপ্রুভ লেটার এই ধরনের কোনো কিছু পাই নাই। কিন্তু 2024 সালে তারা আমার ইমেল করছে যে আপনার নতুন আপনার ফাইলটা মুভ হয়েছে, নতুন একটা রিসিভ নাম্বার দিচ্ছে, আমি যখন অনলাইনে লগ ইন করবো তখন এটা দিয়ে দেন আমি করি। আমি যখন এটা দিয়ে করি, চার্জ করি, আমি দেখলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে, বলতেছে যে কোনো কিছু এটা তারা জানাবে। তো এটা তো অনেক অনেক দিন হয়ে গেল, এটা তো মানে অ্যাপ্রুভ লেটারটা আমি পাই নাই। কিন্তু দেখা গেছে যে অনেকে 2-1 বছরের মধ্যে আবার পাইয়া গেছে। তো এটা আমি আমার ভাইরা অনেক ফোন করে আমাকে এই জিনিসটা জানার জন্য, আমি খুব কনফিউজ বোধ করতেছি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি নিশ্চয় উত্তর দিবে। মজুমদার ভাই, আপনি শুনলেন 2015 সালে যখন আপনি ফাইল করেন রিসিভ নোটিশ পাওয়া যায়, রিসিভ নোটিশ পাওয়ার পরে এটা এই কেসগুলো আরেকটি সার্ভিস সেন্টারে ট্রান্সফার করা হয় আরেকটা অ্যাডজুডিকেশন অফিসারের নিকট অ্যাপ্রুভাল প্রসেস করার জন্য। যদি অ্যাপ্রুভ কাগজপত্র সব ঠিক থাকে, অ্যাপ্রুভ করা হয় কাগজপত্র, যখন ঠিক না থাকে অনেক সময় তারা RFE পাঠায়, ফার্দার ডকুমেন্টস চাইয়া। যেহেতু আপনি RFE পান নাই সেহেতু বোঝা যাচ্ছে যে আপনার কেসটা এখনো তারা প্রসেসিং শুরু করে নাই। আচ্ছা, আরেকটা সম্ভাবনা আছে, হয়তো RFE আপনাকে পাঠাইছে, আপনি তো ভুল ঠিকানা তারা পাঠায়, তারাও ভুল করতে পারে, হয়তো পান নাই। আর সেটাও যদি না হয়ে থাকে, কারণ আপনি তো একটু আগে বললেন যে আপনি লগ ইন করে দেখেন যে সেখানে কোনো অ্যাকশন নাই। সো এই ক্ষেত্রে এমন হইতে পারে অনেক সময় যে অফিসারকে অ্যাসাইন করা হয়, ফ্রন্ট লাইন থেকে হাজারো কেস যায়, সেখান থেকে সুপারভাইজার অ্যাসাইন করে কেস ওয়ার্কার নিয়ে করে। সেই ওয়ার্কার অনেক সময় রিটায়ার্ড হয়, অনেক বয়স্ক হয়, দেখা গেল ওইটা ফাইলগুলো অ্যাবেন্ডেন হিসাবে পড়ে থাকে অনেক দিন, আনটিল নিউ অফিসার অ্যাসাইন করা পর্যন্ত। এরকম কিছু হইতে পারে। বেস্ট থিং হবে আপনার জন্য, আপনার লয়ার যদি থাকে লয়ার মাধ্যমে, অথবা আপনি কেসের স্ট্যাটাস ইনকোয়ারি ফাইল করতে পারেন, অথবা অনলাইনে ছাট করার ব্যবস্থা আছে, ছাটের মাধ্যমে রেজাল্ট পাওয়া যেতে পারে। আর কারণ আপনার যে সময় হয়েছে কেস স্ট্যাটাস ইনকোয়ারি ফাইল করা এবং লগ ইন করে দেখা, অথবা সিডি লেখা আপনার লয়ারের মাধ্যমে, অথবা নতুন লয়ারের মাধ্যমে, অথবা আপনি যদি নিজে ক্যাপেবল হন, কিপ রাইটিং টু দেম, অ্যান্ড এটার একটা ফল পাওয়া যাবে। এক পর্যায়ে দেখা গেল এই সিটি সুপারভাইজার নজরে আসবে, তখন তারা কেস খোঁজাখুঁজি করবে। অনেক সময় বৃহৎ পাহাড়, সেখানে আপনার মেবি ওয়ান ফাইল ডিগ ইনটু অ্যানাদার ফাইল, এরকমও হয়ে থাকে। সো বেস্ট থিং হবে ইউ রাইট এ সার্টিফাইড লেটার। ওই যে আপনার রিসিভ নোটিশ আছে, রিসিভ নোটিশের নিচে অলওয়েজ লেখা থাকে, ইফ ইউ নিড এ ফার্দার ইনকোয়ারি প্লিজ রাইট টু আস। ওখানে সার্টিফাইড মেল আপনি সিটি পাঠাতে পারেন, অথবা আপনার লয়ার মাধ্যমে পাঠাতে পারেন, কেস স্ট্যাটাস ইনকোয়ারি লেটার পাঠাতে পারেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে তথ্য যাচাই করার অধিকার সবারই রয়েছে, আপনি জানতে চাইতে পারেন। আর একটা জিনিস যেটি বললেন যে সময় লাগছে কেন, আসলে এরও আগে অনেকে আবেদন করে এখনো অপেক্ষা করছেন, এটি একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে যারা ভিসা ইন্টারভিউ দিয়েছে অলরেডি, তাদের মানে আর্থিক কাগজপত্র বেড়ে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কথা শোনা যাচ্ছে। আসলে এই জিনিসগুলো কতটা সত্যি বা এগুলো কি যাচাই বাছাই তারা করছে, এগুলো যদি একটু ক্লিয়ার করতেন। আর যদি কেউ ডিনাই হয় সেগুলোর কারণে তারা কিভাবে সেটা আমাদেরকে জানাবেন, মানে কি ধরনের
মেইল বা কি ধরনের মানে কাগজপত্র আসতে পারে। আচ্ছা, আপনি ক্লিয়ারের কথা বলছেন, কিন্তু আপনার প্রথমেই আমরা একটু ক্লিয়ার হতে পারিনি আপনার প্রশ্নটা। আপনি একটু বলবেন প্রশ্নটা শুরুতে একটু? মানে আর্থিক যারা ধরেন নতুন যেটা ক্লাস বের হয়েছে যে যারা সরকারি সুযোগ সুবিধা নেয় বা আচ্ছা, পাবলিক যাদের চার্জের কথা আর্থিক বলছেন, হ্যাঁ। না, হ্যাঁ, যাদের ধরেন যারা I-864 যারা নিজেরা সাপোর্ট দিয়েছে, আচ্ছা। কোনো জয়েন্ট স্পন্সর ছাড়া, মানে তাদের মানে কি যাদের মাঝেই হচ্ছে এই কিছু। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মজুমদার, আপনি শুনলেন? শুনে আমার কোশ্চেনে যদিও ক্লিয়ার হয়নি, আমি পাবলিক চার্জ সম্পর্কে বলছি। যারা 221G লেটার পাবেন, সেখানে বলা হয় যে কি কি কারণে আপনাকে ভিসা রিফিউজ করা হয়েছে। রিফিউজ অর্থাৎ যে আপনাকে ভিসা একদম দিবে না। ওই যে নোটিশে বলাই থাকে কি কি জিনিস পুনরায় চাওয়া, অথবা জয়েন্ট স্পন্সর আবার লাগবে, অথবা আপনার কোনো একটা কাগজপত্র বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ঘাটতি আছে, সেটা পূরণ করলে হবে। সো বিষয়টা হলো এটা স্পেসিফিক্যালি আমাদেরকে জানতে হবে তারা কি চাচ্ছে, তাহলে আমি উত্তর দিতে পারতাম। তো বেস্ট থিং হবে রিফিউজ, যখন ভিসা রিফিউজ করা হয় বা ডিনাই করা হয়, শুধু এমনি মুখে বলে না, তারা একটা কাগজ ধরিয়ে দেয়। ওই কাগজে লেখা থাকে কি কি ডকুমেন্টে এবং কি কি কারণে রিফিউজ করা হলো, এবং ওইটা যদি সংশোধন করা হয় আবার তারা রিকনসিডার করে এবং ভিসা অ্যাপ্রুভ করে। আচ্ছা, ঠিক আছে মজুমদার ভাই, ধন্যবাদ। দর্শক, আপনি হয়তো বুঝতে পারলেন সেটি। তুহিন ভাই, আপনি বারবারই বলছেন ভিসা পজ নিয়ে। আমরা এরই মধ্যে আমাদের মজুমদার ভাই ভিসা পজ নিয়ে কথা বলেছেন, সেটি এখনো পজ রয়েছে, এটি কখন উঠবে কেউ বলতে পারে না। আমাদের সুমন হোসেন নামে একজন বলছেন যে বাংলাদেশে তো এখন ভিসা দেওয়া হয় না, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সকে আপডেট করতে হবে নাকি যখন ভিসা দিবে তখন আপডেট করতে হবে? পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আপনার ইন্টারভিউ হবে ওই সময় যদি এটা 6 মাসের বেশি এক্সপায়ার হয়ে থাকে, সাধারণত তারা আবার একটা পুলিশ ক্লিয়ারেন্স চায়। সেখানে ভিসা ইস্যু করা বা না করার সাথে কোনো সম্পর্ক নাই। তবে আবার যদি দেখা গেল 6 মাস থেকে আরো বেশি সময়ের পরে তারা ভিসা পজটা লিভ করলো, সেক্ষেত্রে তারা হয়তো আবারও চাইতে পারে। বাট বর্তমানে কারেন্ট রুল হচ্ছে যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনার ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। মিনিং 6 মাসের থেকে 6 মাসের ঊর্ধ্বে যদি পুরানো হয়, তারা আবার পুলিশ ক্লিয়ারেন্স চাইতেই পারে। আচ্ছা, আমাদের কবির আহমেদ নামে একজন জানতে চেয়েছেন, উনি বেশ কয়েকবার এই প্রশ্নটি করেছেন। উনি বলছেন ওনার একটি মানে অ্যাসাইলামধারী যদি কারো কেস চলাকালীন সময় ডিপোর্ট করা হয়, তাহলে আমেরিকায় থাকা তার ব্যাংকের টাকা, নিজের বাড়ি, অন্যান্য সম্পদ তিনি কিভাবে আইনগতভাবে পরিচালনা বা ফেরত পাবেন? এই ধরনের পরিস্থিতিতে আগে থেকে কি কি আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এই বিষয়ে একটু দয়া করে বলবেন। ভেরি গুড কোশ্চেন। এই ব্যাপারে আমি আরো একবার আমরা কথা বলছি, আমাদের এখানে আরো একজন গেস্টও বলছি। যেমন ধরুন, আপনি জানেন যে আপনার কোনো কাগজপত্র নাই, অনেকগুলো ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে 2015 সাল থেকে, আপনার উচিত হবে কতগুলা ডকুমেন্ট রেডি করা, পেপার ওয়ার্ক করা, কিছু উইল করা, পাওয়ার অফ অ্যাটর্নি করা। পাওয়ার অফ অ্যাটর্নি করে একজনকে পাওয়ার দিয়ে যাইতে পারেন। এমন পাওয়ার অফ অ্যাটর্নি করা যায় উনি আপনার বর্তমানে বাড়ি বিক্রিও করতে পারবে, লোনও নিতে পারবে, ব্যাংক্রাপসিও ফাইল করতে পারবে, পড়ে দিতে পারবে। সো এই অনেকগুলো বিষয় আছে যেগুলো উন্মুক্ত আকাশের নিচে এখানে দাঁড়িয়ে আমরা লক্ষ জনতার সামনে কথা বলতে পারি না। এটা অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ বলে কথা আছে, এটা কনফিডেন্সিয়াল, সেটা আইনগতভাবে শুদ্ধ। এখানে তারা ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের পছন্দের আইনজীবীর সাথে কথা বলতে হবে। দ্যার ইজ সো মাচ ওয়ে আপনার টাকা পয়সা আপনি এখানে গচ্ছিত রাখতে পারেন, পাওয়ার অ্যাটর্নি দিতে পারেন, এবং বাংলাদেশ থেকেও আপনার টাকা ওখানে নেওয়ার মতো ব্যবস্থা থাকতে পারে। যেমন আপনার ব্যাংকে টাকা আছে, এটা উত্তোলন করার জন্য ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউএস কনসুলেট ঢাকার মাধ্যমে যদি পাওয়ার অ্যাটর্নি পাঠান, somebody can take it, আপনার অ্যাটর্নি can take care of it. So much way. Again, এটার জন্য অনেক ব্যবস্থা আছে, এবং সেটা আপনি আপনার অ্যাটর্নির সাথে বসে, আপনার সিপি এর সাথে বসে, ফেস টু ফেস বসে যুক্তি করে নিতে হবে। there are so much way to safeguard your money. And also অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আপনার ডিভোর্সের অর্ডার হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনার অ্যাটর্নি বলে ইয়েস আমি চলে যাবো, গিভ মি টাইম, বাই সাম টাইম, যে আমাকে 6 মাস সময় দাও টু সেটেল মাই প্রপার্টি, মেবি দ্যাটস অলসো পসিবল, আনলেস ইউ আর some kind of very bad guy, very much involved into crime, বা সাধারণত সিভিল ম্যাটার, they can extend the time also আপনার প্রপার্টি ডিসপোজ করে নিয়ে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্র এখনো অনেক মানবিক আচরণ তারা করে, হিউম্যানিটি স্টিল এক্সিস্ট, বাট অত হতাশ হবেন না।
there is a way, but you have to consult it personally. আচ্ছা মজুমদার ভাই, আমাদের সৌলভ সেন নামে একজন জানতে চেয়েছেন I-730 ভিসা কোন ক্যাটাগরিতে পড়ে, ইমিগ্রেন্টস নাকি নন ইমিগ্রেন্ট? That I-730 is considered to be immigrant, কারণ যারা asylum approve হওয়ার পর তার ফ্যামিলি ইউনিটি প্রোগ্রামের আওতায় সেটা ইমিগ্রেন্ট ভিসা। আচ্ছা, আমাদের তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আরেকজন প্রশ্ন জানতে চেয়েছেন যে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে এখন অ্যাপ্রুভাল রেট কেমন, এখন কি আগের চেয়ে অনেক কঠিন নাকি একেবারেই হচ্ছে না? আমি অ্যাগেন বলবো, অফকোর্স অ্যাপ্রুভ এখনো হচ্ছে। একটু আগে যে সমস্ত আলোচনা আমরা করলাম, বর্তমানে ডিরেক্টিভ অর্ডার, মেমোরেন্ডাম, এক্সিকিউটিভ অর্ডার সমূহকে কঠোরভাবে দেখা হচ্ছে। অ্যাসাইলামে বিশেষ করে যেখানে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, যেমন অনেকে বলছেন যে আমি বাংলাদেশে থাকতে পারি না, বিএনপির আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি দেশ ত্যাগ করছি। এখন আওয়ামী লীগ নিজেই নাই, তাহলে তোমার এখন বাংলাদেশে অসুবিধাটা কি বাংলাদেশে যাইতে? সেক্ষেত্রে কান্ট্রি কন্ডিশন চেঞ্জের ফলেও আওয়ামী লীগ ক্ষমতায় না থাকা সত্ত্বেও আপনার জীবন যে হুমকির মুখে, লাইফ এন্ড লিবার্টি স্টেকে আছে, সেটা আপনাকে ক্ষমা করতে হবে। অ্যাগেন আবার পুরানো কথায় আসি, they make it harder, but it is possible, it is doable. আপনার অ্যাটর্নিকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর এফিডেভিট সংশোধন করতে হবে, স্টেটমেন্ট সংশোধন করতে হবে। আপনার স্টোরিটা অন্য কোনো কারণ, যে সমস্ত কারণ বলেছেন সেক্ষেত্রে অন্য কারণ আছে কিনা সেটাও খুঁজে বের করতে হবে। স্টিল অ্যাগেন আনসার হচ্ছে একেবারে হচ্ছে না এটা বলা যাবে না, অনেক অ্যাপ্রুভ হচ্ছে, বাট অনেক ডিনাই হচ্ছে, যে আপিল করার সুযোগ রয়েছে, ডিউ প্রসেস স্টিল এক্সিস্ট। বেস্ট থিং হবে প্রিপারেশন, মেক দি কেস অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল অ্যান্ড লিভ ইট দি রেস্ট টু দি লর্ড। মজুমদার ভাই, আমাদের আরেকজন জানতে চেয়েছেন যে ইভি ক্যাটাগরিতে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছেন যে ইভি ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাওয়া অনেক সহজ এবং তারা নানা রকমের প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আদৌ কি ইভি ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাওয়া এতই সহজ? না, এতই সহজ এটা বলা ভুল হবে, বাট কম্পারেটিভলি যেমন ইবি3 স্কিল এবং আনস্কিল এটা সহজ এই জন্য, যেমন যুক্তরাষ্ট্রের ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি, বিল্ডিং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে প্রচুর জব খালি আছে। যেমন আইহাব, ম্যাকডোনাল্ড, তারা যদি 2000 লেবার সার্টিফিকেশন গভর্নমেন্ট ইজিলি দিয়ে দিই, বিকজ তারা এভরি মর্নিং তারা হায়ার করে হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ এমপ্লয়ি হায়ার করতে হয়, কারণ এই সমস্ত জবে লোকেরা থাকে না। আজকে জব নেই, 6 মাস পর লোক জব চলে যায়, 3 মাস পর চলে যায়। সুতরাং দে কনস্ট্যান্টলি শর্টেজ অফ মানি, শর্টেজ অফ পিপল। দেয়ারপর গত সপ্তাহে আমরা প্রচুর লোকের এলসি অ্যাপ্রুভ পেয়েছি। এলসি অ্যাপ্রুভ হয়, I-140 অ্যাপ্রুভ হয়, 485 অ্যাপ্রুভ হয় বৃহৎ কোম্পানি। যেমন ফতরা শিকার, তখন যেমন ইবি3 আপনি ছোটখাটো দোকানদার, মুদি দোকানদার, গ্যাস স্টেশনের মালিক, 3-4 জন কর্মচারী আছে, তাদের এখানে অ্যাপ্রুভ হবেই না। এটা ফ্রড। আর ফ্রড যেটা বলছেন, ফ্রড প্রত্যেক ক্ষেত্রে, বিহেভিয়ার ক্ষেত্রে ফ্রড, এমপ্লয়মেন্ট ক্ষেত্রে ফ্রড, অ্যাসাইলামের ক্ষেত্রে ফ্রড। কেউ আপনি একজন লোক বস এখানে কোথাও জ্যাকসনাইটে কোনায় বসিয়া অ্যাসাইলাম লিখতেছে, আরেকজনের অ্যাসাইলামের ফটোকপি করিয়া সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করিয়া, সে কনভার্ট করে শুধু নামগুলো চেঞ্জ করিয়া একের পর এক পিটিশন ছাড়তেছেন। দেখা গেল একই এক এডুকেশন অফিসারে দেখতেছে এই সেম ঘটনা কিছুটা চেঞ্জ হয়ে বারবার আসতেছে। দ্যাট কাস্ট এ ডাউট, হু রোড দিস, হু ইজ দ্য অ্যাটর্নি? দেখা গেল সেম অ্যাটর্নি, তার এখানে 16টা ফাইল পাওয়া গেছে AI টুলের মাধ্যমে। ক্লিয়ারলি ফিগার আউট দ্যাট 80% similar statement. That means somebody is producing in the factory. যেগুলো প্রডিউস হইতেছে। So that's kind of a scam. অলওয়েজ এটা আজকে আমি বিগত 35 বছর শুনে আসছি, স্ক্যাম থাকবে, খারাপ লোক থাকবে, আর এগুলো সত্ত্বেও asylum is doable. We have to be very very careful. এখানে তারা they are not playing anymore. কারণ একটু অপরাধ করছে, ছাই দিছে, কিছু হবে না, সে একটু অপরাধকারী এক দিয়ে সে মার্ডার করছে, they have a record. এই কারণে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফল করছে। এবং আমি ওপেনলি বলি যে ট্রাম্প আসার একমাত্র কারণ হলো জো বাইডেনের স্ট্রিক্টলি ইমিগ্রেশন পলিসি সে করতে পারে। বর্ডারকে খোলা দিয়েছে, মানুষের সয়লাভ হয়েছে, সারা ওয়ার্ল্ড থেকে লোকেরা এসে ডাকাতি চুরি করছে, এবং ওইটার কষ্ট দুঃখ সাধারণ মানুষ ভোগ করতে হতেছে। সুতরাং যদি আমরা ক্লিন লাইফ লিড করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি,
and it is a good country, it is a great country. We must abide by the law and do the right thing এবং আস্থা রাখুন and you'll do great. এবং মজুমদার ভাই 250তম বার্ষিকী পালন করা আমেরিকা সবসময় অভিবাসীদের স্বাগত জানায় এবং আপনি যেটি বললেন যে যারা আইনের মধ্যে থাকবে তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু একটু আইনের ব্যত্যয় ঘটলেই কঠিন হয়ে যাবে। আমাদের সময় একেবারেই শেষ। যদি একটা লাইনে বা এক মিনিটের মধ্যে যদি বলতেন, এর পরেও অনেকেই হতাশাগ্রস্ত রয়েছেন, অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন, মানে চিন্তায় জীবন কাটাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে আপনি? শুধু আশাহত তারাই হবেন যারা বর্ডার ক্রস করে আসলেন, আসার পরে আবার এখানে অনেক অপরাধে জড়িত হলেন, আবার এখানে ব্যাংক্রাপসি ফাইল করলেন ওয়ার্ক পারমিট ফাইয়া, আবার সেখানে এমন কোনো খারাপ নাই যাতে জড়িত হন নাই, তাদের জন্য এটা কোনো আশার বাণী নাই। তবে যারা আইনানুগভাবে এসেছেন, যদিও বর্ডার ক্রস করে এসেছেন, রিয়েল পিপল, গুড পিপল, ওয়ার্কিং হার্ড and stay optimistic. Believe me, life will be better for you. Those who are clean, respect to the law, যুক্তরাষ্ট্র doing good last 250 years and it will do better in future. সেই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি ব্রঙ্কস থেকে। ধন্যবাদ মজুমদার ভাই, আপনাকেও শুভরাত্রি এবং সেই সঙ্গে আপনি যেভাবে কমিউনিটি সেবা করছেন সেটি করে যাবেন। দর্শক আপনাদেরও বিশেষ ধন্যবাদ, যেমনটি আমাদের মাস্টার অফ ল মজুমদার ভাই যেমনটি বললেন যে আপনারা যারা এই ইমিগ্রেশন প্রসেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আইন মেনে চলবেন। আপনি আইনের ব্যত্যয় ঘটাবেন না বা কোনো প্রকারের অন্যায় বা ভুল করবেন না, তাহলে হয়তো বা আপনার আমেরিকান ড্রিম পূরণ করা অনেক সহজ হবে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।